দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দ্রুত দেশে ফেরার আহ্বান আওয়ামী লীগ নেতাদের প্রতি, নির্দেশ দিলেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, দেশের রাজনৈতিক অঙ্গনে তোড়পাড়, ঈদের আগেই দেশে ফিরবে শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? সংসদে জামায়াতের সদস্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, অটোরিকশায় মাইক বেঁধে জয় বাংলা স্লোগান, যুবককে পিটুনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে সরকারি ও বিরোধী দলকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সংসদে আক্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ওপিকের সাথে সব সম্পর্ক ছিন্ন করল আমিরাত। বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, আমরা এখনও যুদ্ধাবস্থায় আছি, কড়া হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধ বন্ধে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান। 2024 সালে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে আসছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের মিছিলসহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ গত শুক্রবার একটি দলটির কিছু নেতাকর্মীদের একটি শপথ গ্রহণ করতেও দেখা যায়। লক্ষ্মীপুর জেলার কমলনগরের একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা আলোচনা চলছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ও সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় 250 আইনজীবী। তারা সেখানে দ্রুতই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারেও দাবি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অংশ নিতে পারেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হওয়ার পর দিন সারা দেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় চালুসহ দলটির নেতাকর্মীদের নানা তৎপরতা দেখা যায়। দ্রুত দেশে ফেরার আহ্বান, এমন একটি নির্দেশনা শেখ হাসিনা এর নামে প্রচারিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতাদের উদ্দেশ্যে এই ধরনের বার্তা দেওয়া হয়েছে এমন দাবি ঘিরে নানা জল্পনা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক লিখিত বা নিশ্চিত বিবৃতি পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন সূত্রে ছড়িয়ে পড়া তথ্য সবসময় যাচাই করা প্রয়োজন। দলীয় ঘনিষ্ঠ কিছু সূত্রের দাবি, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে এমন আহ্বান থাকতে পারে। তবে এই তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় রাজনৈতিক দলগুলো অনেক সময় অভ্যন্তরীণভাবে নেতাকর্মীদের সংগঠিত করতে বিভিন্ন নির্দেশনা দেয়, কিন্তু তা সাধারণত আনুষ্ঠানিক চ্যানেল বা দলীয় সভার মাধ্যমে নিশ্চিত করা হয়। প্রকাশ্যে প্রচারিত কোনো বার্তা যদি সেই প্রক্রিয়ার বাইরে আসে, তাহলে তা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী মহল এই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের মতে এ ধরনের খবর অনেক সময় রাজনৈতিক কৌশল বা প্রচারণার অংশ হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল দেখা গেছে। কেউ মনে করছেন এটি সংগঠনকে সক্রিয় করার বার্তা, আবার কেউ এটিকে গুজব হিসেবে দেখছেন।
সবশেষে বলা যায়, শেখ হাসিনার নামে প্রচারিত দ্রুত দেশে ফেরার আহ্বান এখনও নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হয়নি। তাই আনুষ্ঠানিক ঘোষণা বা বিশ্বস্ত সূত্র ছাড়া এ ধরনের তথ্যকে সত্য হিসেবে গ্রহণ না করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ঈদের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা, এমন খবর ছড়িয়ে পড়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে এ নিয়ে চলছে জোর বিতর্ক। তবে এখনও পর্যন্ত এ ধরনের দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি, যা বিষয়টিকে আরও অনিশ্চিত করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় নেতাদের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে এ ধরনের গুঞ্জন নতুন কিছু নয়। অনেক সময় এটি রাজনৈতিক কৌশল, আবার কখনো গুজব হিসেবেও ছড়িয়ে পড়ে। তাই নিশ্চিত তথ্য ছাড়া এমন দাবি বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী মহল এই খবরকে সন্দেহের চোখে দেখছে। তাদের মতে যাচাইবিহীন তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, যা নির্ভর করে নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ এবং ব্যক্তিগত বিবেচনার উপর। তাই নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া যে কোনো খবরকে সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহল দেখা গেছে। কেউ আশা করছেন তিনি ফিরলে রাজনীতিতে নতুন গতি আসবে, আবার কেউ এটিকে নিছক গুজব হিসেবে দেখছেন। সবশেষে বলা যায়, ঈদের আগেই দেশে ফেরা এই দাবিটি এখনও নিশ্চিত নয়। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ ধরনের খবরকে যাচাই করে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফা বলেছেন, কোনো ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোসরকে ধন্যবাদ দেওয়ার জন্য জনগণ ভোট দেয়নি। যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? সোমবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে নেত্রকোনা ৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা কথা বলেন। মাগরিবের নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন হয়। বিএনপির অবস্থানের সমালোচনা করে মাসুম মোস্তফা বলেন, আমি বিশ্বাস করি, যদি আজ সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে থাকতেন, তিনি চুপ্পু সাহেবকে এই সংসদে কিছুতেই ধন্যবাদ দিতেন না। জামায়াতের এই সদস্য বলেন, আজ ১৯৭২ সালের সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, অথচ আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার যদি গঠন করা হয়, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের এক কলিগ বলেছেন, ৭২-এর সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল, কিন্তু দেশের মানুষ মনে করে ৭২-এর সংবিধান বাকশাল কায়েমের দলিল, ফ্যাসিজম কায়েমের দলিল। মাসুম মোস্তফা বলেন, আজ জুলাই সনদ নিয়ে বলা হচ্ছে, জুলাই সনদের প্রতিটি বাক্য, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। দেশের মানুষ মনে করে এর মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়ে সেটির গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে, আর তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দিয়ে এই জুলাই। নোয়াখালী জেলা শহর মাইজদীতে অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়ার সময় এক যুবককে পিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় প্রচারে ব্যবহৃত দুটি মাইক অটোরিকশা থেকে খুলে নেন তারা। এছাড়া কেড়ে নেওয়া হয় একটি অ্যাম্প্লিফায়ার। আজ সোমবার সকাল 10:30টার দিকে শহরের টাউনহল মোড়ের দক্ষিণে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজি চালিত অটোরিকশাটির ওপরে মাইক দুটি বাধা ছিল। ভেতরে বসে ওই যুবক মাইকে স্লোগান দিতে থাকেন। শহরে পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি স্লোগান দেন তিনি। স্লোগান দিতে দিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে স্লোগান দেন তিনি। তবে এই সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করেন। অটোরিকশা চালককেও চড় থাপ্পড় দেন তারা। এরপর মাইক ও অ্যাম্প্লিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশা চালককে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মাইক ও অ্যাম্প্লিফায়ার জব্দ করে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা জমি কবিতার কয়েক লাইন উদ্ধৃত করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, কাঙালের ধন চুরি করতে করতে এমন পর্যায়ে তারা চলে গিয়েছিল তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছিল। গোটা সংসদ, তথাকথিত মন্ত্রিপরিষদ, এমনকি প্রশাসনের কিছু লোককে নিয়ে আঞ্চলিক ভাষায় বলতে হয় তারা ভাগছে দেশ থেকে পালায় গেছে, এমন পরিণত যাতে আমাদের না হয়। এ সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানান। তখন তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, সেদিকে আপনাদেরও খেয়াল রাখতে হবে। আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে হবে। আপনাদেরও পরিণতি এরকম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিরোধী দলের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, তারা মুখে একসঙ্গে কাজ করার কথা বলেন, মুখে মধু, অন্তরে বিষ রেখে লাভ হবে না। দেশের ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে কাজ না করলে। এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন, রাষ্ট্রকাঠামোর ঘুণে ধরা ব্যবস্থার সংস্কার করে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আজ সোমবার জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে কথা বলেন এনসিপির সদস্য সচিব। জুলাই অভ্যুত্থানের কথা তুলে ধরে আক্তার হোসেন বলেন, তারা এমন বাংলাদেশ চেয়েছিলেন যেখানে গণতন্ত্রের আবহ ও জবাবদিহি থাকবে। তিনি বলেন, বাংলাদেশকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করায়ত্ত করে রেখেছিল। তখন তারা সবাই মিলে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলেন। তারা বলেছিলেন, এটি শুধু হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে ফ্যাসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলো পরিবর্তন করা তাদের লক্ষ্য। এই জন্য সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসা হয়েছিল। সেই সংস্কারের প্রস্তাবগুলো এখন আঁধারে পড়ে গেছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আক্তার হোসেন বলেন, বাংলাদেশ এমন আঞ্চলিক অবস্থানে আছে যেখানে দেশ অনেকগুলো বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। বাংলাদেশে শরণার্থীর ঢল নামানো হতে পারে। সে ধরনের বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর শক্তিশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির এই আকস্মিক সিদ্ধান্তে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোটের জন্য এটি একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এমন এক সময়ে এই ঘোষণাটি এলো যখন ইরান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি একটি ঐতিহাসিক জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ওপেকের অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে আমিরাতর এই প্রস্থান জোটটির একক আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কেন এই বিচ্ছেদ? সূত্রমতে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় আরব দেশগুলোর ভূমিকায় সন্তুষ্ট নয় সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের অব্যাহত হুমকি এবং হামলার মুখে আমিরাত বারবার সাহায্যের আবেদন করলেও ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র দেশটি মনে করছে সহযোগী দেশগুলো তাদের রক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি। উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজির ১/৫ এই সরু হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে, যা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশ্ববাজারে প্রভাব। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক বর্তমানে বিশ্বের মোট তেল সরবরাহের ১/৩ নিয়ন্ত্রণ করে। আমিরাতের মতো বড় উৎপাদনকারী দেশ বেরিয়ে যাওয়ায় তেলের উৎপাদন ও মূল্য নির্ধারণে সৌদি আরবের একচ্ছত্র ক্ষমতায় টান পড়বে। এর ফলে জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে ইরান জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিজি-এর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইরান বর্তমানে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তারা বিষয়টিকে যুদ্ধাবস্থা হিসেবেই বিবেচনা করছে। সেনাবাহিনীর ওই মুখপাত্র বলেন, আমাদের জন্য এটি এখনও একটি যুদ্ধ পরিস্থিতি। আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি এবং আকাশ সীমা ও সীমান্তে নিবিড় নজরদারি চালানো হচ্ছে। শত্রুপক্ষকে সতর্ক করে তিনি আরও বলেন, শত্রু যদি নতুন কোনো হঠকারিতা বা পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায় তবে তারা ইরানের সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম, কৌশল এবং রণক্ষেত্রের মুখোমুখি হবে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে চলমান পাল্টাপাল্টি উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা
প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বলেও জানা গেছে। চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েকদিনের মধ্যে ইরান একটি সংশোধিত শান্তি প্রস্তাব জমা দিতে পারে বলে আশা করছেন মধ্যস্থতাকারীরা। পাকিস্তানের মধ্যস্থতাকারী সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের প্রস্তাবটি গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সিএনএনের বরাত দিয়ে জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফর শেষে আজই তেহরানে ফেরার কথা রয়েছে। সেখানে তিনি দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান গোপন রাখা এবং তার সঙ্গে যোগাযোগে প্রতিকূলতার কারণে এই আলোচনা প্রক্রিয়া কিছুটা ধীর গতিতে চলছে। এর আগে গত সপ্তাহে ইরান একটি প্রস্তাব পেশ করেছিল, যেখানে প্রথমে যুদ্ধ বন্ধ এবং পরবর্তীতে পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো সমাধানের কথা বলা হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে ইঙ্গিত দিয়েছেন যে এমন শর্ত তার কাছে গ্রহণযোগ্য নয়। উদ্ভূত পরিস্থিতিতে পুরো বিষয়টি এখন অত্যন্ত পরিবর্তনশীল। যুক্তরাষ্ট্র গ্রহণ করবে এমন কোনো টেকসই প্রস্তাব ইরান নিয়ে আসতে পারে কিনা তার উপরই নির্ভর করছে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ।